ওয়েলকাম টু পেট্রোকল নিউটন টিউটোরিয়াল। আমি আসিফ হোসেন। আজকে আমি কথা বলবো ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম নিয়ে। আচ্ছা, ইলেকট্রিসিটির বেস কি? ইলেকট্রিসিটির বেস হচ্ছে চার্জ। হচ্ছে চার্জটা কি? চার্জ জাস্ট একটা ক্যারেক্টারিস্টিক। ধরা যাক যে তিনটা অবজেক্ট আছে, এ, বি, সি। এখন এ বিকে আকর্ষণ করছে, কিন্তু এ আবার সিকে বিকর্ষণ করছে। তাহলে যেহেতু অপোজিট অ্যাট্রাক্টস, সেই হিসেবে বলা যায় যে এ আর সি এর ক্যারেক্টারিস্টিক সেম বা ধর্ম সেম, আবার ওদিকে এ আর বি এর ক্যারেক্টারিস্টিক্স বা ধর্ম বিপরীত। এই ধর্মটাই হলো চার্জ। তো একটাকে ধরা হলো পজিটিভ চার্জ, আর একটাকে ধরা হলো নেগেটিভ চার্জ। আবার আরেকটা অবজেক্ট যদি আমরা চিন্তা করি, ডি, এর সাথে এ বি সি কারোরই কোনো ইন্টারাকশন নাই, তাহলে আমরা বলবো ডির এই ক্যারেক্টারিস্টিক বা ধর্মটা নাই, অর্থাৎ কোনো চার্জ নাই, চার্জ শূন্য। এখন এ আর বি যাদের মধ্যে আকর্ষণ বল ছিল, তাদেরকে যদি একটা তার দিয়ে কানেক্ট করে দেওয়া যায়, তাহলে কিছুক্ষণ পর দেখা যায় তারা ইন্টারাক্ট করছে না, অর্থাৎ তাদের এই ধর্মটা লোপ পেয়েছে, অর্থাৎ চার্জ শূন্য হয়ে গেছে। তাহলে কি হতে পারে? এখানে ধরে নেওয়া হলো যে পজিটিভ চার্জ বা এ থেকে চার্জগুলো তার দিয়ে ফ্লো করে বিতে গিয়ে নিউট্রাল হয়ে গেছে নেগেটিভ চার্জের সাথে। এই যে চার্জ ফ্লো করছে, এটাই হচ্ছে কারেন্ট। তো আমরা এই চার্জ থেকে কারেন্ট পর্যন্ত অনেক কিছু ধরে নিছি, যেমন পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, অনেক কিছু ধরে নেওয়া হচ্ছে। তো এই কারেন্ট আবিষ্কারের প্রায় 200 বছর পর মানুষ যখন ইলেকট্রন নিয়ে জানতে পারলো, তখন দেখা গেল আসলে পজিটিভ চার্জ ফ্লো করে না, ফ্লো করে হচ্ছে নেগেটিভ চার্জ, ইলেকট্রন। তাহলে অ্যাকচুয়ালি বি থেকে এতে নেগেটিভ চার্জ ফ্লো করে নিউট্রাল করে দিছে। সো প্রকৃতপক্ষে ইলেকট্রিসিটির দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, বাট যারা ইলেকট্রিসিটি আবিষ্কার করছে তাদের প্রতি সম্মান রেখে এখনও উল্টোটা ধরা হয়, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে ধরা হয়। আচ্ছা, এখন এই চার্জ যদি গতিশীল হয়, তাহলে একটা নতুন ধর্ম উদ্ভব হয়, নতুন ধর্ম বা ক্যারেক্টারিস্টিক শো করে। এইটাই হচ্ছে ম্যাগনেটিজম। তাহলে চার্জ গতিশীল হলে এই ম্যাগনেটিজম প্রপার্টিটা উদ্ভব হয়। আচ্ছা, এখন আমরা এই ম্যাগনেটিক প্রপার্টিটা মেজার করবো কীভাবে? আচ্ছা, ইলেকট্রিক প্রপার্টি আমরা কীভাবে মেজার করি? যে একটা বস্তুতে কতটুকু পজিটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ আছে। এখন এই দুটোকে যদি আমরা বলি যে দুটো পোল, পজিটিভ চার্জ একটা পোল, নেগেটিভ চার্জ একটা পোল, এই পোল দুটোকে আলাদা করা যায়। সো আমরা সহজেই বলতে পারি যে কোনটাতে কতটুকু পজিটিভ চার্জ আছে বা কোনটাতে কতটুকু নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, সো ম্যাগনেটিক যে ধর্মটা বা ম্যাগনেট, এর পোলগুলোকে আলাদা করা যায় না। অর্থাৎ আমি পোল দুটো হচ্ছে আর কি নর্থ পোল আর সাউথ পোল। যেমন ইলেকট্রিক পোল হচ্ছে দুটো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, ম্যাগনেটিক পোল দুটো হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল। তো আমি বলতে পারি না একটা অবজেক্টে কতটুকু নর্থ পোল আছে বা একটা অবজেক্টে কতটুকু সাউথ পোল আছে, কারণ এই পোল দুটোকে আলাদা করা যায় না। অর্থাৎ কোনো চার্জ যদি গতিশীল হয়, সেখানে ম্যাগনেটিক প্রপার্টি ক্রিয়েট হয়, তার মানে হচ্ছে ওর মধ্যেই নর্থ পোল এবং সাউথ পোল দুটো একই সাথে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন এটা কীভাবে পরিমাপ করবো? এটা আমরা পরিমাপ করবো হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে। আচ্ছা, তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট জানার আগে আমরা একটু ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা জেনে আসি। কোনো বস্তুতে ধরে নেওয়া হলো যে মোট চার্জ শূন্য, কিন্তু ওই বস্তুর মধ্যে একটা দিকে হচ্ছে পজিটিভ চার্জ সরে গেছে, আর একটা দিকে হচ্ছে নেগেটিভ চার্জ সরে গেছে। অর্থাৎ বস্তুতে কিন্তু দুটো পোল সৃষ্টি হয়েছে। এই দুইটা পোল যেহেতু একটা বস্তুর মধ্যে একই সাথে আছে, সেজন্য এই বস্তুটাকে বলা হয় ডাইপোল। এখন এই পোল দুইটা কে ক্রিয়েট করছে? পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। সো ডাইপোলটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এখন এই ইলেকট্রিক ডাইপোলের টোটাল চার্জ শূন্য হওয়ার পরও এর ইলেকট্রিক প্রপার্টি আছে। তাহলে আমরা এই ইলেকট্রিক প্রপার্টিটা, এই ইলেকট্রিক ডাইপোলটা কতটুকু স্ট্রেংথ, কতটুকু শক্তিশালী, এটা আমরা নির্ণয় করি কীভাবে? এটা আমরা নির্ণয় করি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট দিয়ে। অর্থাৎ যদি আমরা দেখি যে কিউ পরিমাণ চার্জ সেপারেট হয়ে গেছে, একদিকে পজিটিভ কিউ, একদিকে নেগেটিভ কিউ, এবং এদের মাঝখানে ডিস্টেন্স 12, তাহলে আমাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হবে কিউ ইন 12। আচ্ছা, এবং দিক হবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তো ডাইপোল মোমেন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? আমরা প্রথমে ইলেকট্রিক ডাইপোলটাই দেখব। ডাইপোল মোমেন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো, একটা যদি ইলেকট্রিক ডাইপোলকে বাইরের কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তাহলে এই ডাইপোলটা বাইরের ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন হওয়ার চেষ্টা করে ঘুরে গিয়ে। তো এই ডাইপোলটা কত তাড়াতাড়ি অ্যালাইন হবে, সেটা বলে যে এই ডাইপোলটা কত বেশি শক্তিশালী। তো কত তাড়াতাড়ি অ্যালাইন হবে, দুইটা জিনিসের উপর নির্ভর করে। সেটা হচ্ছে যে কিউ পরিমাণ চার্জে সেপারেট হয়ে গেছে, কিউ এর কোয়ান্টিটির উপর। কিউ যত বেশি হবে, তত বেশি ফোর্স লাভ করবে, আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স যত বড় হবে, তত বেশি টর্ক লাভ করবে, কারণ টর্ক ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু এদের মধ্যবর্তী ডিস্টেন্স। আচ্ছা, সো এই কিউ চার্জের কোয়ান্টিটি এবং এই যে তাদের সেপারেশন ডিস্টেন্সের গুণফল থেকে আমরা একটা ধারণা পাই যে কত তাড়াতাড়ি ডাইপোলটা ঘুরে যাবে বা কত স্ট্রং ডাইপোলটা। ঠিক একইভাবে আমরা ম্যাগনেটিক ডাইপোল
মোমেন্ট নির্ণয় করব। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি নির্দেশ করবে? ওই ম্যাগনেটিক প্রপার্টিটা কেমন বা তার পরিমাপ কি, ম্যাগনেটিক প্রপার্টিটা কেমন। আচ্ছা, তো একটা ম্যাগনেটিক ডাইপোলকে অর্থাৎ নর্থ পোল বা সাউথ পোলের একটা অংশ, মানে একটা যাই হোক আর কি, যদি আমরা বাইরের কোনো ম্যাগনেটিক ফিল্ডে রাখি তাহলে ঠিক একইভাবে ম্যাগনেটিক ডাইপোলটা অ্যালাইন হওয়ার চেষ্টা করবে। সো এটা কত তাড়াতাড়ি অ্যালাইন হবে, বাইরের শক্তি কতটুকু, সেটা আমরা কীভাবে জানতে পারবো? একইভাবে ওই পোলার স্ট্রেংথ, অর্থাৎ পোল যে দুইটা ক্রিয়েট হয়েছে নর্থ পোল সাউথ পোল, তাদের পোলার স্ট্রেংথ এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সে গুণফল দিয়ে। তাহলে আমরা ইলেকট্রিক প্রপার্টি কীভাবে মেজার করতেছি? ইলেকট্রিক প্রপার্টি আমরা মেজার করতেছি কিন্তু দুইভাবে। একটা হচ্ছে চার্জ দিয়ে, সেখানে কতটুকু চার্জ আছে, পজিটিভ এতটুকু চার্জ আছে বা নেগেটিভ চার্জ আছে, চার্জ দিয়ে নির্ণয় করতেছি। আর চার্জহীন বস্তুর ক্ষেত্রে আমরা নির্ণয় করতেছি হচ্ছে ডাইপোল মোমেন্ট দিয়ে। আর ম্যাগনেটিক প্রপার্টি, যেহেতু ম্যাগনেটিক পোল দুটোকে আলাদা করা যাচ্ছে না, এই জন্য আমরা ম্যাগনেটিক প্রপার্টি নির্ণয় করতেছি হচ্ছে শুধুমাত্র ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে। আচ্ছা, তার মানে আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একটা কোয়ান্টিটি বা একটা মেজারমেন্ট। কার মেজারমেন্ট? ম্যাগনেটিক প্রপার্টির মেজারমেন্ট। সো কোথাও ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে মানে অ্যাকচুয়ালি সেই জিনিসটা ম্যাগনেট বা তার ম্যাগনেটিক প্রপার্টি আছে। আচ্ছা, তো আমরা জানি যে চার্জ গতিশীল হলেই ম্যাগনেটিক প্রপার্টির উদ্ভব হয়। তাহলে ইলেকট্রন নিজককে তো অনবরত ঘুরছে, ইলেকট্রন একটা চার্জ, আর ঘূর্ণন গতিও এক ধরনের গতি। তাহলে এই গতির কারণে একটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সৃষ্টি হবে বা ম্যাগনেটিক প্রপার্টি ক্রিয়েট হবে চার্জের গতির কারণে। তো এই ডাইপোল মোমেন্টের দিক কী হবে এটা আমরা ডানহস্ত নিয়ম দিয়ে বের করতে পারি। একটা পজিটিভ চার্জ স্পিনের কারণে যে ডাইপোল মোমেন্ট হয় সেটা তার কৌণিক ভরবেগের যাতে একই দিকে হয়, নেগেটিভ চার্জের ক্ষেত্রে তার বিপরীত বা ইলেকট্রনের ক্ষেত্রে তার বিপরীতে হবে। আচ্ছা, তাহলে একটা ইলেকট্রন যদি নিজকে ঘুরছে অবশ্যই তার একটা ডাইপোল মোমেন্ট থাকবে। এখন একটা অরবিটালে সাধারণত দুইটা ইলেকট্রন থাকে, তো দুইটা ইলেকট্রনের স্পিন বিপরীত, তাই দেখা যায় যে দুটোর জন্য যে নেট ম্যাগনেটিক ফিল্ড এটা জিরো হয়ে যায়। কিন্তু যেসব পদার্থে আনপেয়ার্ড ইলেকট্রন বা সিঙ্গেল ইলেকট্রন থাকে অরবিটালে, সেই সব পদার্থগুলোর মধ্যে, সেসব পদার্থের পরমাণুগুলোর মধ্যে একটা নেট ম্যাগনেটিক ফিল্ড বা নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থেকে যায়। আচ্ছা, এই ধরনের পদার্থগুলোকে বলা হয় হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা, তো কয়েকটা প্রমাণ আমরা যদি দেখি, যেমন অক্সিজেন এবং ক্লোরিন, এতে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন দেখি আমরা দেখব যে এদের এক বা একাধিক অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো অক্সিজেন বা ক্লোরিনের পরমাণুগুলো প্যারাম্যাগনেটিক। আচ্ছা, কোনো এলিমেন্টের মধ্যে বা পরমাণুর মধ্যে আমরা যদি দেখতে পাই যে হচ্ছে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, সব পেয়ার্ড, তাহলে সেটার কোনো নিট ম্যাগনেটিজম থাকে না, নিট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে না, কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না, সেগুলোকে বলা হয় ডায়াম্যাগনেটিক এলিমেন্ট, মানে ম্যাগনেটিক প্রপার্টি নাই। আচ্ছা, তো এরকম কি দেখা যায়? এরকম যেমন দেখা যায় হচ্ছে জিঙ্কের যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন দেখি সবগুলো অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। আচ্ছা, এখন দেখা যায় কপারের কী হবে? কপারের কিন্তু 4s1 একটা ইলেকট্রন আছে। সো কপারের একটা সিঙ্গেল অ্যাটম প্যারাম্যাগনেটিক। বাট কপার যখন বাল্কে থাকে, অর্থাৎ অনেকগুলো কপার পরমাণু যখন একসাথে, বা কপার খণ্ড যদি আমরা একটা চিন্তা করি, তাহলে কি হয়? কপার তার শেষ কক্ষপথে ইলেকট্রনটা ছেড়ে দেয় এবং এই ইলেকট্রনটা ধাতব বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তখন কিন্তু কপারের বাল্কের মধ্যে কপার প্লাস আয়ন ঘটতে থাকে আর কি, ইলেকট্রন সমুদ্রের মধ্যে। এই কপার প্লাস আয়নে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন দেখি তাহলে আমরা কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন পাই না, সব ইলেকট্রন পেয়ার্ড। সো কপার বাল্কের মধ্যে বা কপার খণ্ডের মধ্যে এটা একটা ডায়াম্যাগনেটিক পদার্থ হয়। আচ্ছা, আবার একইভাবে কপার 2+ ক্ষেত্রে কিন্তু, মানে কপার 2+ যে যৌগগুলো আছে সেগুলোতে কিন্তু কপার 2+ প্যারাম্যাগনেটিক। আচ্ছা, তো প্যারাম্যাগনেটিক পরমাণু একটা হচ্ছে তার লব্ধি ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু যখন অনেকগুলো একসাথে থাকে পরমাণু, থার্মাল ভাইব্রেশনের কারণে এক একটার দিক এক এক রকম হয়ে যায়। এই এক একটা দিক এক এক রকম হয়ে যাওয়ার কারণে লব্ধিটা আবার শূন্য হয়ে যায়। সো ডায়াম্যাগনেটিক পরমাণুর কোনো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নাই, কোনো ম্যাগনেটিজম নাই। প্যারাম্যাগনেটিক পরমাণুর ডাইপোল ম্যাগনেটিজম বা ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু প্যারাম্যাগনেটিক পরমাণু যখন অনেকগুলো একসাথে থাকে থার্মাল ভাইব্রেশনের কারণে এক একটা দিয়ে এক রকম হয়ে যায়, বাল্কে একইভাবে কোনো ম্যাগনেটিজম থাকে না। আচ্ছা, এখন যদি আমরা জানি ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে, ফেরোম্যাগনেটিকের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে ডোমেন। এখানে কি হয়? এক্ষেত্রে পরমাণুগুলো কিন্তু ডাইপোল মোমেন্ট আছে। আচ্ছা, তো অনেকগুলো আশেপাশে অনেকগুলো পরমাণু ডাইপোল মোমেন্টের দিকও সেম, এই একটা গুচ্ছকে বলা হয় একটা ডোমেন। তো এরকম চুম্বকে অসংখ্য ডোমেন থাকে, যে ডোমেনগুলোর একটা একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যে অনেকগুলো ডোমেন থাকে। আচ্ছা, কিন্তু প্রত্যেক একটা ডোমেনের মধ্যে সব পরমাণুর মোমেন্টগুলো একই দিকে একটা ডোমেনের মধ্যে, অর্থাৎ একটা ডোমেনে কিন্তু চুম্বক মোমেন্ট আছে, একটা লব্ধি চুম্বক মোমেন্ট আছে একটা ডোমেনে। অনেকগুলো ডোমেন একসাথে থাকার কারণে কি হয়? থার্মাল ভাইব্রেশনের কারণে এই ডোমেনগুলোর বিভিন্ন দিককে
অ্যালাইনমেন্ট হয়ে যায়, এই কারণে হচ্ছে কোনো লব্ধি চুম্বক ক্ষেত্র থাকে না। সো প্যারাম্যাগনেটিকের মতো এটারও দেখা যাচ্ছে যে সাধারণ তাপমাত্রায় থার্মাল ভাইব্রেশনের কারণে কোনো হচ্ছে এক্সট্রা কোনো ম্যাগনেটিক ফিল্ড বা ডাইপোল মোমেন্ট পাচ্ছি না। এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের সাবস্টেন্সকে যদি আমরা একটা বাইরের ম্যাগনেটিক ফিল্ডে রাখি, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক, তাহলে কি হয়? আচ্ছা, ধরা যাক কোনো শূন্য স্থানে ম্যাগনেটিক ফিল্ড একটা আছে যার স্ট্রেংথ হচ্ছে এইচ, শূন্য স্থানে। এখন ওই স্থানে যদি আমরা ফ্লাক্স ডেন্সিটি মেজার করতে চাই, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো চৌম্বক বলরেখা গেছে সেটা যদি, বা বি যাকে দিয়ে প্রকাশ করা হয়, বি মেজার করতে চাই, তাহলে বি ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ। মিউ নটটা কি? চৌম্বক প্রবেশ্যতা শূন্য মাধ্যমে। আচ্ছা, এখন ওই স্থানে যদি আমরা একটা প্যারাচুম্বক পদার্থ রাখি তাহলে কি হবে? তাহলে তার যে পরমাণু, যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুগুলোর যে ডাইপোল মোমেন্ট ছিল, সেগুলো কী হবে? বাইরের চৌম্বক ক্ষেত্র বরাবর অ্যালাইন হওয়ার ট্রাই করবে, অর্থাৎ আর বিক্ষিপ্ত থাকবে না। নর্মালি যেভাবে বিক্ষিপ্ত থাকে সেভাবে বিক্ষিপ্ত থাকবে না, একটা অ্যালাইনমেন্টে আসার চেষ্টা করবে। যেহেতু একটা অ্যালাইনমেন্টে আসার চেষ্টা করবে, তাহলে এখন কিন্তু লব্ধি ডাইপোল মোমেন্টটা জিরো হবে না, অর্থাৎ একটা লব্ধি ডাইপোল মোমেন্ট থাকবে। অর্থাৎ ডাইপোল মোমেন্ট থাকা মানে কি? তার ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, সে একটা ম্যাগনেট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি পার এরিয়াতে বা পার ভলিউমে আমরা যদি হিসাব করি যে কত ডাইপোল মুভমেন্ট হচ্ছে, কত মানে ডাইপোল মুভমেন্টের কোয়ান্টিটি কতটুকু পার ভলিউমে, তখন সেটাকে বলা হয় ম্যাগনেটাইজেশন, এম। তাহলে সে যেহেতু ম্যাগনেটাইজড হচ্ছে, অর্থাৎ ডাইপোলগুলো যেহেতু অ্যালাইন হওয়ার কারণে আর ডাইপোল মোমেন্ট জিরো নাই, যেহেতু ম্যাগনেটে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে তার কিছু ফ্লাক্স থাকবে। আচ্ছা, তাহলে এখন টোটাল ফ্লাক্স কত হবে তার মধ্য দিয়ে? আগের মিউ নট এইচ, অর্থাৎ শূন্য মাধ্যমে যদি থাকতো, সেখানে যদি কিছু না থাকতো তাহলে মিউ নট এইচ থাকতো। এখন প্যারাম্যাগনেটিক পদার্থ থাকার কারণে কী হচ্ছে? মিউ নট এইচ তো আছেই, আবার এই যেহেতু ম্যাগনেটে পরিণত হয়ে যাচ্ছে, একটা নতুন ফ্লাক্স ইন্ট্রোডিউসড হচ্ছে এখানে, সেটা হচ্ছে মিউ নট এম। আচ্ছা, এখন এইচ যত হবে, এইচ মানে বাইরের ফিল্ডটা যত হবে, স্বাভাবিকভাবে অ্যালাইনমেন্টটা তত বেশি হবে, সো লব্ধি ডাইপোল মোমেন্টও বেশি হবে, সো অ্যাকচুয়ালি এম বেশি হবে আর কি। সো এম ইজ প্রপোর্শনাল টু এইচ। প্রপোর্শনালিটি যদি উঠে যায়, একটা কনস্ট্যান্ট আসে, সেটাকে আমরা বললাম কাই। আচ্ছা, এই কাইটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো এটা কি আমরা একটু পরেই বুঝতে পারবো যে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। আচ্ছা, তো আমরা যদি বি ওয়ানে বসাই দিই এই ভ্যালুগুলো, তাহলে আমরা একটা ইকুয়েশন পাই, দেখো যে মিউ নট ওয়ান প্লাস কাই ইন্টু এইচ। এই ওয়ান প্লাস এক্সকে আমরা বললাম মিউ আর। এইটা হচ্ছে রিলেটিভ পারমেবিলিটি, অর্থাৎ আপেক্ষিক প্রবেশ্যতা। আচ্ছা, এখন একটু যে চিন্তা করো, মিউ আর এর মান যদি ওয়ানের চেয়ে বড় হয়, তাহলে বি ওয়ানের ভ্যালু বি এর চেয়ে বড় হয়ে যাবে। মানে শূন্য মাধ্যমে যে ফ্লাক্সটা ছিল বি ওয়ান, প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে যে ফ্লাক্সটা হবে শূন্য মাধ্যমে চেয়ে বেশি হবে। শূন্য মাধ্যমে যে ফ্লাক্সটা ছিল তার চেয়ে প্যারাম্যাগনেটিক পদার্থের মধ্যে ফ্লাক্স বেশি হবে। যদি আমরা ছবি দেখি, এরকম একটা ভিউ পাওয়া যায়। আচ্ছা, তো কি বোঝা যায় এখান থেকে? সেটা হচ্ছে কাইয়ের ভ্যালু পজিটিভ, মানে আমার যে ম্যাগনেটাইজেশনের যে দিক, অর্থাৎ ডাইপোলগুলো যেদিকে অ্যালাইন হয়েছে, আর বাইরে যে দিক থেকে আমি যেদিকে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, দুইটার দিক সেম। এই কারণে যেটা হয়েছে যে সে যে ফ্লাক্স ক্রিয়েট করছে সেইটা আর বাইরে থেকে ফ্লাক্সগুলো একই দিকে হয়ে দুইটা যোগ হয়ে বেশি হয়ে গেছে। তবে কাইয়ের ভ্যালু এখানে পজিটিভ হলেও, জিরোর চেয়ে বড় হলে খুব একটা বড় না প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে। সো কম ফ্লাক্স মানে বাড়ে, বৃদ্ধির পরিমাণটা কম আর কি। কিন্তু যদি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হয়, যার কায়ের ভ্যালু অনেক বেশি, আর বাইরে যে পরিমাণ ফ্লাক্স আছে ভিতরে আরও অনেক বেশি ফ্লাক্স ফ্লো করে, সো কায়ের ভ্যালু হাই পজিটিভ একটা ভ্যালু, আর মিউমারের ভ্যালু ওয়ানের চেয়ে অনেক বড় হয়ে যায়। ইকুয়েশন থেকে বোঝা যায় এটা, মিউমার ইকুয়াল টু ওয়ান প্লাস কাই। ওকে, কিন্তু ডায়াম্যাগনেটের ক্ষেত্রে কী হয়? ডায়াম্যাগনেটের তো ম্যাগনেটিজমই নাই। সো বাইরে দিকে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, এই ভেতরে একটা ম্যাগনেটিক মানে ডায়াম্যাগনেটিক পদার্থের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় বা ডাইপোল ক্রিয়েট হয়, কিন্তু এই ডাইপোলটা কী করে? বাইরের ফিল্ডটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ ম্যাগনেটাইজেশন বা এম এর ডিরেকশন হয় হচ্ছে বাইরে থেকে অ্যাপ্লাইড এইচ এর বিপরীত। অর্থাৎ আমরা এম ইকুয়াল টু কাই এইচ থেকে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কাইটা হয়ে যায় হচ্ছে নেগেটিভ। তাহলে যদি নেগেটিভ হয়ে যায়, মিউ আর এর ভ্যালু কী হয়ে যাবে? ওয়ানের চেয়ে কম হয়ে যাবে, অর্থাৎ ভেতরে যে পরিমাণ ফ্লাক্স যাবে বাইরের চেয়ে কম ফ্লাক্স যাবে। সো আমরা যদি ছবিতে দেখার চেষ্টা করি, এরকম একটা ভিউ পাই আর কি। সো বাইরের ফ্লাক্স বেশি, ভেতরের ফ্লাক্স কম। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। ফিল ফ্রি টু শেয়ার ইউর ওপিনিয়ন। আমি খুব দ্রুতই হচ্ছে নেক্সট একটা টিউটোরিয়াল বানাবো। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, সো অনেক ভুল আছে আমাকে, এই জন্য একটু সরি। ধন্যবাদ, থ্যাংক ইউ।